প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিদ সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় পরিবেশ সংক্রান্ত আইন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশিকি রাসুল। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমাদের দেশে বিদ্যমান যে পরিবেশ আইনগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছি। বাংলাদেশে পরিবেশের উপর প্রথম আইন প্রণীত হয় 1995 সালে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 নামে যেটি অভিহিত। পরবর্তীতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 প্রণীত হয়। তার পরবর্তীতে পরিবেশ আদালত আইন নামে আরেকটি আইন 2010 সালে প্রণীত হয়। এরও পূর্বে মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকা সহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন নামে আপনি জানেন 2000 সালে প্রণীত আরেকটি আইন বাংলাদেশে আছে। এর বাইরেও পরিবেশ সংক্রান্ত আরও দুই একটি আইন আছে, যেগুলোর ভিত্তিতে আমরা বাংলাদেশের পরিবেশ সংক্রান্ত বিষয়ে আইনগুলা কার্যকর বর্তমানে আছে। আপনি যে পরিবেশের সংক্রান্ত আইনগুলো বললেন, আমরা দেখছি যে ঢাকায় যে দূষণের মাত্রা এটি কিন্তু দিনে দিনে বেড়েই চলছে। এক্ষেত্রে আইনগুলো কতটুকু কার্যকর বলে আপনি মনে করেন? কারণ আমরা গ্লোবাল যে র্যাঙ্কিং আছে, এই র্যাঙ্কিংয়ে দূষিত শহরের মধ্যে ঢাকা কিন্তু অন্যতম প্রায় শীর্ষস্থানে অবস্থান করছে। এ বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। আমরা প্রতিদিনই পত্রিকার পাতায় দেখতে পাই ঢাকা দূষণের তালিকায় প্রথম থেকে পঞ্চম স্থানের ভিতরে নিয়মিতই আছে। কখনো দিল্লি, কখনো করাচি, কিন্তু ঢাকা ফার্স্ট শীর্ষস্থানে আছে, থার্ডের মধ্যে থাকছে সবসময়। এটার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। তার মধ্যে বেশ কিছু কারণ আপনি নিতে পারেন। সেটা হচ্ছে যে পরিবেশ দূষণের জন্য যে ইট ভাটা যেগুলো আছে ঢাকার আশেপাশে মহানগরীতে, এগুলো একটা অন্যতম। দ্বিতীয় হচ্ছে যে অপরিকল্পিত আপনার শিল্পায়ন। ঢাকার চতুর্পাশে এখন যেহেতু শিল্পায়নের যুগ, প্রচুর শিল্প কারখানা, ছোটখাটো কলকারখানা গড়ে উঠছে এবং সেগুলা পরিবেশ সংক্রান্ত যে ছাড়পত্র নেওয়ার বিধান আছে সেগুলা অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না। তারা নিজস্ব পরিবেশ সংরক্ষণ না করে, দেখেন বুড়িগঙ্গার দূষণ কি পর্যায়ে গেছে। এটা নদীর পানির আপনার চিত্রটাই ডিফারেন্ট হয়ে গেছে, কালো একেবারে দূষিত বলতে। ওখানে সাধারণ কোনো প্রাণী, নদীর যে প্রাণী মাছ কিন্তু সহজে ওখানে পাওয়া যাচ্ছে না এখন। এই যে দূষণটা, এটার পিছনেই যেটা কাজ করছে সেটা হচ্ছে যে আমাদের পরিবেশ আইন না মানার যে প্রবণতা অন্যতম। পরিবেশ আইনে কৃষি জমি ভরাটের বিষয়ে একটি বিধিনিষেধ রয়েছে। আমরা দেখছি যে ঢাকার আশেপাশে বা ঢাকার অদূরে বিভিন্ন ধরনের ল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট গড়ে তোলা হচ্ছে, যেগুলো কৃষি জমি ভরাট করে বিভিন্ন ধরনের হাউজিং প্রজেক্ট গড়ে তোলা হচ্ছে। এই বিষয়ে আইনে কি যে বিধিনিষেধ রয়েছে সেটি সম্পর্কে জানতে চাচ্ছি। পরিষ্কারভাবে এক্ষেত্রে আপনার যে আইনটা আমি বললাম 2000 সালে যে আমাদের আইনটা আছে, মহানগরী, বিভাগীয় ও জেলা শহরের যে পৌর এলাকার যে খেলার মাঠ, উন্মুক্ত স্থান এবং উদ্যান, এগুলো সংরক্ষণের জন্য কিন্তু আইন আছে। এবং সেক্ষেত্রে পরিষ্কার করে বলা আছে যে ন্যাচারাল রিজার্ভয়ার যেগুলা, প্রাকৃতিক জলাধার, এগুলা কিন্তু ভরাট করা যাবে না। আপনি সেক্ষেত্রে আপনার কারাদণ্ডের বিধান আছে। 5 থেকে 8 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে এই আইনে। এবং পরিবেশ আইন লঙ্ঘনের জন্য পরিবেশ আদালত আইনে সর্বোচ্চ কারাদণ্ডের বিধান আছে 10 বছর। এখন সেই জিনিসগুলো আমরা অনেকে না জেনে করছি, অনেকে জেনে করছি। যারা শিল্পায়ন করছেন তারা অনেক সময় পরিবেশ ছাড়পত্র না নিয়েই করছেন, এবং পরিবেশ ছাড়পত্র নেওয়াটা কিন্তু আইনে বাধ্যতামূলক। অধিকাংশ শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশে পরিবেশ ছাড়পত্রের জন্য আপনি যান, শতকরা 80% শিল্প কারখানায় আপনি যথাযথ পরিবেশ ছাড়পত্র সম্পন্ন শিল্প কারখানা আপনি পাবেন না। এক্ষেত্রে আমাদের যে পরিবেশ অধিদপ্তর রয়েছে তাদের দায়িত্ব কি পরিবেশ ছাড়পত্র জারি করার বিষয়ে? জি, সম্পূর্ণভাবেই পরিবেশ অধিদপ্তরের এটা মহাপরিচালক আছেন, ওনার নেতৃত্বে এখানে পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়। বিভাগীয় পর্যায়ের যেসব পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আছেন তারা। আপনি আপনার বক্তব্যে জলাধার ভরাটের বিধিনিষেধের কথা বললেন, বিশেষ করে পুকুর, ডোবা এগুলো ভরাট করার বিষয়ে আইনে নিষেধাজ্ঞা রয়েছে।
তারপরও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের যেটা জলাধার হিসেবে চিহ্নিত রেকর্ডে, এই রেকর্ডের যে শ্রেণী এটি পরিবর্তন করা হয় এবং শ্রেণী পরিবর্তন করে একটি জলাধার যেমন পুকুর ডোবা এগুলোকে ভরাট করে সেখানে হয় শিল্পাঞ্চল করা হচ্ছে বা বিল্ডিং করা হচ্ছে। এ বিষয়ে এইটি তদারকির দায়িত্ব আসলে সরকারি কোন সংস্থার রয়েছে এই বিষয়টি, এবং এই শ্রেণী পরিবর্তন করার সুযোগ রয়েছে কিনা আইনে? একদমই না, শ্রেণী পরিবর্তনের কোনো সুযোগ নাই। মহানগরী যে বিভাগীয় জলাধার নিয়ন্ত্রণ আইন যেটা 2000, সেখানে পরিষ্কার করে বলা আছে। এবং এক্ষেত্রে আপনাকে একটা আমি উদাহরণ দিতে পারি। আপনি দেখবেন যে একটা সুমোটো রুলের ভিতর আপনার বিজিএমইএ ভবন, আপনি জানেন যে অনেক এই যে হাতির ছিলেন, এই বিজিএমইএ ভবনটা এই জলাধার সংরক্ষণ যে আইনের পরিপন্থী এবং ইমারত নির্মাণ আইন আছে একটা 1952 সালের, তার 3 ধারার পরিপন্থী। এই দুইটা ক্ষেত্রে শুধুমাত্র এই সুমোটো একটা রুলে কেউ, আপনি জানেন সুপ্রিম কোর্টে কেউ মামলাও করে নাই। এই বিজিএমইএ ভবনটা ভাঙা হয়েছিল, তখন ফেডারেশনের পক্ষ থেকে অনেক ছোটোখাটো ব্যবসায়ীরা, তাদের তো এটা সম্মিলিত ভবন ছিল, তারা বলেছিলেন যে তারা ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু তারপরেও আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট বিজিএমইএ ভবনটা ভাঙার নির্দেশ দিয়েছিলেন। এর পিছনে কারণ ছিল দুইটা। একটা হচ্ছে ইমারত নির্মাণ আইন 1952 3 ধারা তারা পালন করেন নাই। দ্বিতীয় হচ্ছেন যে আপনি যেটা বললেন, এই যে জলাধার ভরাট করে, লেক ভরাট করে, এটা কিন্তু প্রাকৃতিক জলাধার। এবং প্রাকৃতিক জলাধার বলতে শুধু এই হাতির ঝিল না, আপনি যে কোনো দিঘি, বিভিন্ন মহানগর বা জেলার যে বড় পুকুর, ঐতিহ্যবাহী পুকুর যেটা কিনা সবাই ব্যবহার করে প্রাকৃতিক জলাধার হিসাবে, সেগুলা কিন্তু ভরাট করা আইনে সম্পূর্ণ নিষেধ এবং সেটা কোনোভাবেই তার প্রকৃতি পরিবর্তন করা যাবে না। এবং এই জেলা পর্যায়ের যেসব পুকুর দিঘি আছে এগুলো কিন্তু জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন থাকে এবং এগুলা সাধারণত দেখা যায় এগুলা খাস ল্যান্ড, এবং খাস ল্যান্ড যখন হয় তখন এটা জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া এগুলো লিজও নেওয়া যায় না। কিন্তু এগুলো যারা অবৈধভাবে দখল করে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, যদি সেটি কি পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব? এইখানে আসলে দায়িত্বটা একমাত্র পরিবেশ অধিদপ্তরের না, দেখতে হবে যে ওই জলাধারটা খাস ল্যান্ড কিনা। খাস ল্যান্ড হলে এটা সংশ্লিষ্ট উপজেলা বা জেলার জেলা প্রশাসকের কর্তৃত্বাধীন, সেক্ষেত্রে সেটা সংরক্ষণের দায়িত্ব তার চলে যাবে, মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আর যদি সেটা তার আন্ডারে না হয় সেক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর সেখানে ভূমিকা রাখবে। এই পরিবেশের যে বিধিনিষেধগুলো রয়েছে, যদি এগুলো লঙ্ঘন করা হয় তাহলে আইনে কি শাস্তির বিধান রয়েছে? এখন পরিবেশ আদালত আইন 2010-এ এখানে পরিবেশ আদালত একজন জয়েন্ট জেলা জজ, এটার একক বিচারক, জয়েন্ট জেলা জজ পদমর্যাদা। আর পরিবেশ আপিল আদালতও আছে, সেটা হচ্ছে একজন জেলা জজ পর্যায়ের সমমানের। এখন এই পরিবেশ আইন লঙ্ঘনের জন্য যদি কোনো অভিযোগ এই আদালতগুলোতে আসে, প্রথমবার অভিযোগের ক্ষেত্রে সেটি কি পরিবেশ আদালত হয়েই মামলা দায়ের করতে হবে, নাকি এটির ফৌজদারি যে দণ্ড আছে সেটির বিষয়ে জানতে চাচ্ছি আগে। হ্যাঁ, পরিবেশ আদালত আইনটা কিন্তু ফৌজদারি কার্যবিধি সম্পূর্ণভাবে ফলো করবে। তবে পরিবেশ আদালত যেহেতু আইনটা যেহেতু একটা স্পেশাল ল, সেক্ষেত্রে পরিবেশ স্পেশালি পরিবেশ সংক্রান্ত যদি অভিযোগ আসে এই আইনের 1995 যেটা, সেই ধারার কোনো অভিযোগ লঙ্ঘনের জন্য, সেক্ষেত্রে প্রথম অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ডের বিধান আছে। কিন্তু কেউ যদি হ্যাবিচুয়াল অফেন্ডার হয়, একই অপরাধ যদি তার বিরুদ্ধে দ্বিতীয়বার আসে, তখন কিন্তু এই কারাদণ্ডের পরিমাণটা কিন্তু 5 বছর উন্নীত হয় এবং সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ডের বিধান আছে। এক্ষেত্রে মোবাইল কোর্টের এখতিয়ার রয়েছে কিনা? কারণ আমরা প্রায়শই দেখে থাকি যে যদি পরিবেশের ছাড়পত্র না থাকে কোনো ফ্যাক্টরি বা কলকারখানায় বা ইটভাটায়, এগুলো মোবাইল কোর্ট সিলগালা করে দিচ্ছেন বা সরাসরি জরিমানা করছেন। হ্যাঁ, এখানে যে আমরা 1995 সালের পরিবেশ সংরক্ষণ আইনের কথা বলেছি, সেখানে ধারা 6-এ অনেকগুলা ক খ গ ঘ উমপ করে বিধান আছে। সেখানে যেমন ধরেন যে বর্তমানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে আমাদের যে সরকার, তখন আপনি শুনবেন যে আমাদের বিশিষ্ট পরিবেশ আইনবিদ আমাদের রিজওয়ানা, উনি পলিথিনের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছেন। তো সেক্ষেত্রে এটা আইনেই আছে 6-এর কতে, কেউ যদি পরিবেশ আইনের বিধান লঙ্ঘনপূর্বক কোনো কিছু করেন, মানে পলিথিন তৈরি করেন, পলিথিন বিক্রি করে, তা সেক্ষেত্রে আপনার মোবাইল কোর্ট তার ক্ষমতা এক্সারসাইজ করতে পারে। আপনি পরিবেশ আদালতে যে এখতিয়ার সম্পর্কে বলছিলেন, পরিবেশ আদালতে মামলা করার প্রক্রিয়াটা সম্পর্কে জানতে চাচ্ছি।
পরিবেশ অধিদপ্তরের নিজস্ব কর্মচারী এবং তাদের একটা ফাউন্ডেশন আছে। জি। পরিবেশ আদালতের নির্দিষ্ট বিধান ভঙ্গের অভিযোগে পরিবেশ আদালত মামলা করার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের নিজস্ব কর্মচারীরা সেখানে অভিযোগ দায়ের করবেন এবং তাদের থেকে মহাপরিচালক ওখান থেকে তাদের কর্মকর্তা আইও, যেটা আমরা বলি ইনভেস্টিগেশন অফিসার, যে সে পরিবেশ অধিদপ্তরের থেকেই তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা নির্দিষ্ট করা হবে এবং তদন্তপূর্বক অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরিবেশ আদালত সেটা কগনাইজেন্সে নেবেন। তাহলে একজন যে কোনো ব্যক্তির সরাসরি মামলা দায়েরের সুযোগ নেই এখানে আইনে, এখানে পরিবেশ আইনের সুযোগ নেই, কিন্তু তারা পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, অভিযোগ জমা দিতে পারবেন। জি, আমরা দেখছি যে ঢাকা শহরে যে কালো ধোঁয়া সৃষ্টিকারী মোটরযান, এই বিষয়ে বিগত সকল সরকারের একটা উদ্যোগ ছিল যে এই মোটরযানগুলোকে আইনের আওতায় নিয়ে আসা, কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ফিটনেসবিহীন বাস চলাচল করছে যেগুলো থেকে কালো ধোঁয়া সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে। এটি বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন রয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা কেন? এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। এখানে শুধু পরিবেশ অধিদপ্তর এককভাবে না, আপনি জানেন যে পরিবহন সংক্রান্ত সকল বিষয়ের জন্য বিআরটিএ নামক একটা সরকারের সংস্থা আছে। সেখানে আমরা যে কোনো গাড়ি রেজিস্ট্রেশন করতেও কিন্তু সেখানে যেতে হয় এবং এই যে গাড়ির ছাড়পত্র, কোন গাড়ি ফিটনেসের জন্য আপনার নিজস্ব গাড়ি থাকবে, আমাদেরও গাড়ি আছে। প্রতি বছরই কিন্তু আমরা গাড়ির ফিটনেসের জন্য আমাদেরকে বিআরটিএতে গাড়ি পাঠাতে হয় এবং ড্রাইভারকেও যেতে হয়, পরীক্ষা দিতে হয়। এখন আপনি যদি বিআরটিএ যদি একটা ফিটনেসবিহীন গাড়িকে আপনি ফিটনেস সার্টিফিকেট দিয়ে দেন যেখান থেকে কালো ধোঁয়া বের হয়, তাহলে কি দাঁড়ালো? আপনি তো মানে রাষ্ট্রীয় একটা সংস্থার দ্বারাই একটা আনফিট গাড়িকে ফিট সার্টিফিকেট দিয়ে দিলেন। তখন ওই গাড়িটা যখন রাস্তায় নেমে পরিবেশ দূষণ করবে, তার জন্য আপনি পরিবেশ অধিদপ্তরকে দায়ী করবেন, সেটা দেখার জন্য ট্রাফিক ডিভিশন রয়েছে, নাকি একজন গাড়ির মালিককে দায়ী করবেন? এটার পেছনে কিন্তু একটা চক্র জড়িত হয়ে যায়। আপনি ব্যক্তি হিসাবে আপনাকে সচেতন থাকতে হবে যে আপনি যে গাড়িটি ব্যবহার করছেন, মালিক সেটা পাঠাও হতে পারে। এখন গ্লোবালাইজেশনের কারণে আপনি দেখবেন যে আমাদের একটা বড় ইয়াং জেনারেশন এখন বাইক চালায়, এটা তাদের জীবিকা। এখন এটাতে তরুণ সমাজ জড়িত হয়ে পড়েছে। এখন এই জিনিসটা তারা কিন্তু সচেতনভাবেই এটা জীবিকার প্রয়োজনে তারা এটা করছে, কিন্তু তাদের গাড়িটার ফিটনেস, যে গাড়িটা পরিবেশ দূষণকারী কিনা সেই জিনিসটা সে যেমন সচেতন হওয়া দরকার মালিক হিসাবে, এটা কিন্তু ব্রড ডে লাইটেই চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী চোখের সামনে চলছে। এখন এটার মূল কর্তৃপক্ষ কিন্তু বিআরটিএ। সেকেন্ড হচ্ছে ট্রাফিক। আপনি অপরাধটা সংগঠনের জন্য যদি বিআরটিএ ফিটনেস সার্টিফিকেট না দেয়, তাহলে পরিবেশ দূষণের বিষয়ে গাড়িটা আসতেই পারছে না রাস্তায়। যেহেতু ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসছে, সেটা ভুলভাবে হলে তাহলে সেটা দেখার দায়িত্ব কিন্তু চলে যাচ্ছে আবার পুলিশ বিভাগের কাছে, ট্রাফিক ডিপার্টমেন্টে। তারা আইনটা প্রয়োগ করছে কিনা, সঠিকভাবে জরিমানা করছে কিনা। আপনি দেখবেন যে যেখানে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল যেমন ভিকারুন্নেসা, বদরুন্নেসা, হলিক্রস, এই রাস্তাগুলোর সামনে প্রচণ্ড গাড়ি রাখতে হয় বাচ্চাদের, তখন পুলিশের হঠাৎ করে ক্রেন এসে কোনো সময় দেখা গেছে আমার গাড়িও জরিমানা হচ্ছে রাস্তায় অবৈধ পার্কিংয়ের জন্য। তো এটাও কিন্তু আইন ভঙ্গ। আবার পরিবেশ দূষণকারী গাড়ি সেগুলো কিন্তু দাঁড়িয়ে আছে বা যাচ্ছে, সেগুলোর ক্ষেত্রে হয়তো ওই আইনটা প্রয়োগ করা হচ্ছে না। এই আইন কিন্তু করা আছে। একবার যদি ট্রাফিক আইন ভঙ্গ করেন, এখন মনে হয় জরিমানার পরিমাণ 5,000 টাকার উপরে চলে গেছে নতুন যে আইনটা করা হয়েছে। তো সেক্ষেত্রে আইনের যদি স্বচ্ছ প্রয়োগ সবার ক্ষেত্রে করেন, তাহলে অবশ্যই এই ধরনের অপরাধ কমে আসতে বাধ্য। তবে এক্ষেত্রে যেমন আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা আছে, বিআরটিএর ভূমিকা আছে, তেমনি আমরা যারা এই সমস্ত যানবাহন পরিচালনা করি বা যানবাহনের মালিক, তাদেরকেও সচেতন হতে হবে। আমাদের নিজেদের মধ্যে থেকে যদি সচেতনতা এবং পরিবর্তন আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যেটা আপনি বললেন সমস্যা, এই সমস্যার সমাধান করা সম্ভব এবং এটা সাস্টেইনেবল হবে। 1995 সালের পরিবেশ সংরক্ষণ আইনে ক্রিটিক্যাল ইকোলজিক্যাল এরিয়া বা পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণার একটি সুযোগ সরকারকে দেওয়া হয়েছে। এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি। জি, এটা একটা জরুরি প্রয়োজনেই এই কারণটা এই বিষয়টা আইনে সন্নিবেশিত করা হয়েছে। কারণ আপনি দেখবেন যে আমাদের দেশে আগে আমরা ছোটোবেলায় অনেক ধরনের পাখি আমাদের পুকুরে, আমাদের গাছে আসতো, কোলাহল ছিল।
এখন কিন্তু কমে গেছে পরিযায়ী পাখি, সাইবেরিয়া থেকে পাখি। আর শুধুমাত্র এখনও দেখা যায় যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এখানে কিছু পাখি আসে, শীতকালীন পাখি। পরিবেশ বিপন্ন হচ্ছে, অনেক প্রাণী, আগে বিভিন্ন ধরনের সাপ আমাদের দেশে প্রচুর ছিল, যেটা এখন কিন্তু কমে গেছে। এগুলো কিন্তু ইকোলজিক্যাল কারণে বিভিন্ন বনাঞ্চল দখল করা হচ্ছে, বনাঞ্চল কেটে তো, গাছ কেটে তো বনাঞ্চলই চলে গেছে। একটা দেশে এই যে বনাঞ্চল থাকার প্রয়োজন, 25% গাছ থাকা প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের দেশে মনে হয় এখন সুন্দরবন সহ ধরলেও 7%-এ চলে আসছে, বিলো 10%, যেটা পরিবেশ ঝুঁকিপূর্ণ করে তুলেছে আমাদের সবার জন্য। এবং যে ঢাকা শহরে যে দূষণ বলছেন, আপনি দেখবেন যে এই রমনা পার্ক এবং আমাদের এই সাইডে কিন্তু অনেক সময় দেখা যায় যে কোথাও বৃষ্টি হচ্ছে না ঢাকা শহরে, কিন্তু এই সাইডে কিছু কিছু বৃষ্টি হচ্ছে। কারণ হচ্ছে এখানে গাছপালা আছে, এই গাছপালা আমরা কেটে ধ্বংস করে ফেলেছি। সেটার জন্যই আমাদের পরিবেশের যে প্রতিকূল প্রভাব আমাদের সবার উপরে পড়ছে। এই ইকোলজিক্যাল যে ব্যাপারটা আইনে দেওয়া হচ্ছে পরিবেশ সংরক্ষণ মানে সংকটাপন্ন এলাকা ঘোষণা করার জন্য, সেটা সরকার এই আইনটা করছে বাধ্য হয়ে, এবং এটা খুবই জরুরি আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য। কারণ আমাদের বনাঞ্চল বা বনগুলোকে রক্ষা করার জন্য এটি প্রয়োজন, এই বিধিনিষেধ জারি করা মানে অতীব জরুরি হয়ে পড়েছে। আপনি আলোচনার শুরুতে বলছিলেন যে ঢাকার বিভিন্ন আশেপাশের এলাকায় অনিয়ন্ত্রিতভাবে ইটভাটা গড়ে তোলা হয়েছে। এই যে ইটভাটাগুলো হয়েছে, এই ইটভাটাগুলোর অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে পরিবেশের কোনো ছাড়পত্র নেই, এমনকি জেলা প্রশাসকের কাছ থেকে যে অনুমতির প্রয়োজন সেটিও নেওয়া হয়নি। বর্তমান যে অবস্থা ইটভাটার, এই ইটভাটাগুলো বন্ধ করতে গেলে একদিকে জীবিকার প্রশ্ন রয়েছে বা মানুষের ব্যবসায়িক ক্ষতির একটি বিষয় রয়েছে, অন্যদিকে পরিবেশের ক্ষতি। এই দুইটির ভারসাম্য কিভাবে সরকার রক্ষা করতে পারবে? আপনি জেনে খুশি হবেন যে জেলা প্রশাসক মহোদয়গণ হাইকোর্টের একটি আদেশের প্রেক্ষিতে ইটভাটার ক্ষেত্রে এখন অনেক সচেতন। জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া কিন্তু কোনো ইটভাটা স্থাপন করা যায় না। ইটভাটা যে আইনটা আছে 2013 সালে, এখন ইটভাটা কিন্তু আবার দুইভাবে পরিচালিত হয়। আপনি জানবেন যে একটা হচ্ছে মানে কাঠের ব্যবহারের মাধ্যমে এক ধরনের ইটভাটা, যেটা ইট প্রস্তুত করা হয়, যেটা ইট পোড়ানোর ক্ষেত্রে কাঠ ব্যবহার করা হয়। এটা কিন্তু এখন হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোনো ধরনের জ্বালানি কাঠ ব্যবহার করে ইটভাটা এখন কিন্তু আর অনুমোদন পাচ্ছে না। এখন কয়লার ব্যবহার করা হচ্ছে মানে ইট তৈরি করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার পরিবেশ দূষণের মাত্রাটা কমে আসার একটা ব্যাপার। আর হলো যে কোনো ইটভাটা স্থাপনের ক্ষেত্রে আপনার জানেন যে অনুমতি নেওয়ার দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে জেলা প্রশাসকের অনুমোদন লাগবে, দ্বিতীয় হচ্ছে পরিবেশ ছাড়পত্র লাগছে। আর ইটভাটা যেখানে করা হবে তার আশেপাশে 2 কিলোমিটারের ভিতরে কোনো জনবহুল কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল আপনার এগুলো থাকতে পারবে না, এবং জনবসতি সম্পন্ন জায়গায় কিন্তু ইটভাটা স্থাপন করার কোনো সুযোগ নাই। এবং আরো ব্যাপার হচ্ছে আইনে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং জনবসতি আছে এরকম জায়গায় কিন্তু ইটভাটা স্থাপন করার কোনো অনুমতি দেওয়ারই কোনো প্রভিশন আইনে নাই। কিন্তু যে অনিয়ন্ত্রিতভাবে যে গড়ে তোলা হয়েছে, এটি শুধু ঢাকায় না, ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে রয়েছে। এগুলো বন্ধে কি সরাসরি কোনো কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে? কারণ এখানে আমরা জানি যে অনেকেই দীর্ঘদিন যাবৎ এই ইটভাটার ব্যবসার সাথে জড়িত, এখানে মানুষজনের কর্মসংস্থানের একটি বিষয় থাকে। সেক্ষেত্রে কি পরিবেশ যে অধিদপ্তর রয়েছে তারা কি এই ইটভাটাগুলোর কে দিয়ে বিশেষজ্ঞ পরীক্ষা করে এগুলো পরিবেশ দূষণের মাত্রা কতটুকু আসলে এটি অ্যাসার্টেইন করে তারপর কি সেটি চালু রাখার কোনো দেওয়ার সুযোগ রয়েছে কিনা আইনে? আপনি খেয়াল করবেন সবকিছুই কিন্তু চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে। জি, আমরা নগরায়ন করছি, সেটা পরিকল্পিত না অপরিকল্পিত। আপনি ঢাকা শহরের আশপাশে যে বিল্ডিংগুলো গড়ে উঠছে, শিল্পগুলো গড়ে উঠছে, আপনি দেখলে বুঝবেন অপরিকল্পিত নগরায়নের মুখে। অপরিকল্পিত নগরায়ন করতে গিয়ে আমরা শুধু দালান তুলছি, এবং দালান তুলতে গেলে আমাদের ইটভাটার প্রয়োজন হচ্ছে, সে কারণে অপরিকল্পিতভাবে ইটভাটা স্থাপিত হয়ে যাচ্ছে। এখন যারা এইটার সাথে জড়িত তাদের কিন্তু জীবিকার প্রশ্নটা আপনি বলছেন, এটা কিন্তু অনেক অনেক সংখ্যক মানুষ এটার সাথে জড়িত আছে, এবং এটার প্রয়োজনীয়তা আছে। কারণ আপনি তো নগরায়ন বন্ধ করতে পারবেন না, এটা হচ্ছে যুগের চাহিদা। সেক্ষেত্রে আপনাকে এটা ব্যালেন্স আনার জন্য, ব্যালেন্সিং করার জন্য যেটা বলা হচ্ছে যে এই কোনো
জৈব জ্বালানি ব্যবহার করার কথা, কাঠ পোড়ানো নিষিদ্ধ। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যদি সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব, সেটাই করা হচ্ছে। সেই কারণেই আপনার কোনো ধরনের কাঠ পুড়িয়ে কোনো ইটভাটার এখন অনুমতি দেওয়া হয় না। এটা হচ্ছে প্রযুক্তির দিকে যাওয়ার জন্য আর কি। এখন ব্লক ইট ব্যবহার করা হচ্ছে, আগের যে ধরনের ইট তৈরি করতো তার থেকে আরেকটু আধুনিক। তো এই প্রযুক্তির ক্ষেত্রে আপনাকে অগ্রগামী হতে হবে, এবং আপনাকে মনে হয় যে একটা জোন করে দেওয়া উচিত, যে নির্দিষ্ট জোনে যদি এটা পরিবেশ অনুকূলভাবে স্থাপন করে আপনি এটা করতে পারেন, তাহলে আপনার চাহিদা যোগানের ভারসাম্য তৈরি করে সুন্দর পরিবেশে আপনি এটা করতে পারবেন। জি, আপনি বলছিলেন যে সরকার পলিথিন ব্যবহারের ক্ষেত্রে একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা দেখছি বিভিন্ন সুপার শপগুলোতে এখন পলিথিনের বিকল্প হিসেবে বিভিন্ন কাগজের প্যাকেট বা বিকল্প ধরনের ব্যবস্থা করা হচ্ছে। এই পলিথিন নিষেধের বিষয়ে আমরা দেখেছি যে এটি কিন্তু বিগত অনেক সরকারই চেষ্টা করেছে, কিন্তু সম্পূর্ণভাবে পলিথিন কখনোই বন্ধ হচ্ছে না। এটির ক্ষেত্রে কি করণীয় বলে আপনি মনে করেন? আপনি একটা জিনিস খেয়াল করবেন, কোনো জিনিসের যদি চাহিদা থাকে তাহলে সেই জিনিসের চাহিদা আপনাকে বিকল্প পন্থায় যদি না দিতে পারেন। এক্ষেত্রে আরেকটু যুক্ত করতে চাচ্ছি যে এক্ষেত্রে সরকারের যে ভূমিকা, এটি কিন্তু প্লাস্টিকের ব্যবহারের ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন উন্নত শহরে প্লাস্টিকের বোতল ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হয়। বাংলাদেশে এটির কোনো পদক্ষেপ গ্রহণ করা কেন হচ্ছে না? এটার বহুমুখী কারণ আছে। প্রথম আপনাকে খেয়াল করতে হবে, আপনি এই পলিথিন কিন্তু খুব সহজলভ্য, কম দামি এবং মানুষের জন্য ব্যবহারের জন্য সহায়ক। যে কোনো একটা কিছু কিনলে আপনি 1 টাকায় একটা পলিথিন ব্যাগ পাচ্ছেন, কিন্তু 1 টাকায় আপনি একটা কাগজের ব্যাগ অথবা পাটের ব্যাগ পাচ্ছেন না। তো আপনাকে মানুষের চাহিদা পূরণের জন্য বিকল্প তৈরি করে দিতে হবে। কিন্তু আপনি খেয়াল রাখতে হবে যে পলিথিন বা প্লাস্টিকের ব্যবহারটা কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, কারণ এই জিনিসটা কখনো নষ্ট হয় না। আপনি এই যে সমুদ্রে, পানিতে, মাটির নিচে যদি 10 বছরও রাখেন, আপনি এই পলিথিন কিন্তু নষ্ট হয় না, এবং পরিবেশের জন্য এটা খুবই ক্ষতিকর। আমাদের সচেতনভাবেই এটার ব্যবহার এড়িয়ে যেতে হবে, সচেতন হতে হবে, এবং সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানাতে হবে। কারণ এই যে পলিথিন বন্ধে যে বর্তমান উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা অত্যন্ত পরিবেশ উপযোগী, পরিবেশ বান্ধব, এবং আমাদের যে পরিবেশ বিষয়ক আইনজীবী, উনি অনেক এই পরিবেশ সংক্রান্ত মামলা করেছেন, আপনি হাইকোর্টে আছেন জানেন। ওনার এই উদ্যোগকে দেশের মানুষের স্বার্থেই আমাদের সকলের সহযোগিতা করা উচিত পলিথিন এবং প্লাস্টিক বন্ধে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে আলোচনা করে অনেক আনন্দ পেলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, ATN বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।